বাংলা সিরিয়াল করতে চাই রোজগার করার জন্য। আই নিড আ স্টেবিলাইজিং, প্রত্যেকেই চায়। আমার একটাই সুবিধে আছে, আমি কোনো কিছু পাই না বলে ব্রুট করতে পারবো না, আমাকে একটা অন্য উপায় বার করতে হবে। তার একটাই কারণ, সেই উপায়টা আমি বার করতে পারি। প্রথম প্রথম দিন থেকে আমার কাছে প্ল্যান বি একটা থাকে। ওয়ান, এটা আমি আমার, সেদিন আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে একজন অ্যাক্টরকে বলেছি যে এখন কিন্তু শুধুমাত্র অভিনয়কে পেশা করলে চলবে না, এখন কিন্তু একটা প্ল্যান বি ভাবতে হবে, নালে 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 অসুবিধে আছে। যে কোনো সময় টালিগঞ্জ সমস্যা হতে পারে। টালিগঞ্জ সবাইকে খাওয়াতে পারবে না, তাদের নিজেরই খাবার কমে গেছে, সাপ্লাই কমেছে। টালিগঞ্জের মানে এটা ভাবার কোনো কারণ নেই যে রাঘব বোয়ালরা শুধু খেতে পাচ্ছে, রাঘব বোয়ালরা অনেকেই খেতে পায় না, আমরা জানতে পারি না। বুঝতে পারি না। A person like শকুন্তলা বড়ুয়া has to call me up and say আমার প্রায় 1 বছর কাজ নেই। সত্যি তো দেখা যায় না। সোহাগ সেনের মতো মানুষকে 78 বছর বয়সে বাংলা সিরিয়ালে অভিনয় করতে ফিরতে হয়। আমি খুব লুজলি একটা কথা বলতেই পারি যে পাশ্চাত্য হলে তো সোহাগ সেনকে মাথায় তুলে রাখতো আমি ভারত। বলতে তাহলে যাচ্ছিলাম, তুমি তাহলে বলে ভারত, ফেললে। তাহলে ভারতবর্ষ কেন রাখেনি বা রাখতে পারলো না, পশ্চিমবঙ্গ সরকার কেন রাখতে পারেনি, কেন চপল ভাদুরীকে ওল্ড এজ হোমে থাকতে হয়, কেন, ভাই? শিল্পীর যোগ্য মর্যাদা কি ভারতবর্ষে সত্যি সব সময় কেউ পেয়েছে? আমি জানি না, আই ডোন্ট নো। অরুন্ধতী দেবীর শতবর্ষ এবছর একটা চিত্র প্রদর্শনী হয়েছে, অরুন্ধতী দেবীর ছবি স্টিলস, তার ব্যক্তিগত সংগ্রহশালা থেকে তার তার একজন আত্মীয়া তপতি গুহ ঠাকুরতা, যিনি একজন খুব নামকরা ইতিহাসবিদ, করেছেন একটা এক্সিবিশন। সেই চিত্র প্রদর্শনীতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন, অরুন্ধতী দেবীর মতো মানুষকে, যিনি 1950-এর দশকে ফ্র্যাঙ্ক ক্যাপ্রা যখন হলিউডে একটা টিম নিয়ে যাচ্ছে, তখন কলকাতা থেকে একমাত্র রিপ্রেজেন্ট করছে অরুন্ধতী দেবী, বম্বে থেকে বীণা রায়, নার্গিস, রাজ কাপুর, বাকিরা, কলকাতা থেকে আর কেউ নেই, শুধুমাত্র অরুন্ধতী দেবী। তাকে কেন একটা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বৌদি বলে অভিহিত করত? তিনি কি চেয়েছিলেন মিসেস তপন সিনহা হয়ে থাকতে? তা তো নয়। সাউথ পয়েন্ট স্কুলে একটি নারী সুলভ, মানে একটি নারী সুলভ পুরুষকে যিনি আমাদের পড়াতেন, নারী সুলভ বলছি আইডেন্টিফিকেশনের জন্য, তাকে সারা জীবন পুরুষ নারী, বিশেষ করে নারীরা, মানে ট্রাম্পের টু জেন্ডার পলিসি, যেটা ট্রাম্প তো আর কোনো জেন্ডার বোঝে না, হ্যাঁ, ব্লিঙ্কার্স, রিসেন্টলি তো তাই দেখছি, এখন হ্যাঁ, তো এটা নিয়েই নারী চলছে। এবং পুরুষ, খুব ভালো কথা। এবার সেই নারীরাই তাকে সারা জীবন বৌদি বলে অভিহিত করে এসছে। একজন পুরুষকে, মানে একজন আইডেন্টিফাইড পুরুষকে, মাস্টারমশাইকে সারা জীবন ধরে তার ছাত্রছাত্রীরা এই উপাধিতে ভূষিত করে এসেছে। এটা এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলতে পারেননি, আমি এত বছর পর বুঝতে পারি, কারণ স্যারের সঙ্গে আমি বসে অনেক সময় লাইব্রেরিতে বসে গল্প করেছি। We possibly formed a tribe together. তুমি বরাবর কিন্তু ভোকাল এই ব্যাপারটায়। হ্যাঁ, সেটা সমস্যা, বাট আমার সমস্যা নয়, কারো সমস্যা হওয়া উচিত সমাজের নয়। সমস্যা না, কারো সমস্যা হওয়া উচিত না। ভীষণ আইডিয়ালিস্ট একটা কথা সঙ্গীতা। তুই যে অর্গানাইজেশনে কাজ করতিস, যে নিউজ এজেন্সিতে নিউজ কোম্পানিতে কাজ করতিস, তাদের ক্যামেরাম্যান বা ক্যামেরা ওম্যান বা তাদের রিপোর্টার থাকলে তারা এসে আমাকে ইন্টারভিউ পর্যন্ত করে না। মানে আমি ধরে নিচ্ছি তারা জানে না কি প্রশ্ন করবে সুজয় প্রসাদ চ্যাটার্জিকে, সেটা অন্য কথা। ওরা ভাবে এইভাবে আমাকে মার্জিনালাইজ করা যায়, ভুল। কারণ আমি তো প্রান্তিক বা পাপস নই যে আমার ওপর দিয়ে কাউকে আমি হাঁটতে দেব। আই ক্রিয়েট মাই ওন পাথ, আমার রাস্তাটা আমি তৈরি করব, কোনো মিডিয়া তৈরি করে দেবে না বা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করে দেবে না। এটা আমার আত্মাভিমান নয়,
আত্মবিশ্বাস। আত্মাভিমান আর আত্মবিশ্বাসের মধ্যে দ্বৈরথ আছে, কিন্তু দুটো কিন্তু পৃথক বস্তু। যথেষ্ট ফারাক আছে। কিন্তু গুঁড়ো চায়ের চা আর ফার্স্ট ফ্লাশের তফাৎটা যেটা। এই কারণে ধরো তুমি এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো বলে অনেকে কিন্তু বলে যে তুমি দাম্ভিক, একটু নাকুচু, তাই তো? ভেরি প্রাউড অফ দ্যাট। ভাগ্যিস আমি একটু নাকুচো, তাই আমি গুঁড়ো চা আর ফার্স্ট ফ্লাশের তফাৎটা বুঝি। সবাই কি সেটা বোঝে? আমাদের যে গল্প একটা হচ্ছিল, একটা ভালো কাঁথার স্টোল আর একটা ঝুটো কাঁথার স্টোলের মধ্যে তো তফাৎ আছে। ঝুটো কাঁথা আর সত্যিকারের কাঁথার তো তফাৎটা বুঝতে হবে। সোনার মতো না, সোনার একদম জল করা গয়না আর সোনার গয়নার মধ্যে একদম। তফাৎ তো থাকবেই। কিন্তু যে সোনার গয়না পছন্দ করে তাকে যদি লোক দাম্ভিক ভাবে, তাহলে সে দাম্ভিক। আমি ভীষণ দাম্ভিক। কিন্তু যা দিন আসছে মানুষ তো এখন সোনা পড়া ছেড়ে দিচ্ছে, প্রবলেম তো এইখানে। Well, everybody should be wearing nice upcycle jewelry now. That's the style, that's the trend. লোকে একটু ট্রেন্ড আর ফ্যাশন নিয়ে আমার কাছে টিপস নিতে পারে। তো কলকাতার দেখি সব ছেলেরা শুধু সাজতেই পারে না, ওই আমরা তো বন্ধু কয়েকজন বান্ধবরা আছে। মজা করতাম আগে যে কলকাতায় ভালো ছেলে দেখা যায় না। হ্যাঁ, রাইট, ইয়া। ছেলেরা গালমন্দ করবে এসে এখনই, কিন্তু না, আমরা এটা আসলে ছোটবেলায় আসলে মজা একটা মজা করতাম। হবে এই এই রিলটা যদি, এই জায়গাটা যদি ইনস্টাগ্রামে বা কোথাও যায়, আমাকে অন্তত 20% পুরুষ অনুগামীরা সোডোমাইজের ভয় দেখাবে, খারাপ গালাগাল করে। এবার আমার কি তাতে যায় আসে? যারা ট্রল করে এরকম ভাবে তারা কি বোঝে মানে কিছু যায় আসে না যে? ট্রোলিংটা তো জনসংযোগের অস্ত্র। যা বলার বলে দিয়েছি, এরপর আর কিছু বলার নেই। বলবে না? আমি থেমেছিলাম আর আর কিছু কিছু বলবে। বলার নেই যে, কি বলবো বল। না, আর আরেকটা প্রকার এই লোকেরা ট্রোল করে, তারা হাস্যকর, মানে আমার এখন হাসি পায়। আমি যেটা এখনো পর্যন্ত ফিল করেছি, তারা ধরো নিজেদের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম থাকলে সেই ফ্রাস্ট্রেশনটা বের করতে পারে না সেই জায়গাটায়, সেটা এখানে এসে উগরে দেয়। এটা মেডিকেল সায়েন্স নয়, কি উগরোচ্ছে তুই জানিসই না। ফ্রাস্ট্রেশন না সাহস থাকার অভাবটা। সাহস তো নেই। আরও একটা জিনিস আছে, তাদের ফ্রাস্ট্রেশন নয়, তাদের সামাজিক পরিস্থিতি। এবং আর্জিকারের ঘটনাটা যখন ঘটে গেছে, যখন এত মিছিল এত প্রতিবাদ, তখন একটি মহিলা লিখলেন ফেসবুকে, আমি নাকি আমার এক নারী ছাত্রীকে রেপ করার চেষ্টা করেছি এবং মামলা চলছে। আমি আমার যৌন পরিচয়ের কথা ভুলে গেলাম, ধরে নিলাম আমি একজন আলফা সিসহেড পুরুষ। ওই মহিলা আমাকে ট্রোল করার চেষ্টা করলেন খুব বড় একটা অপবাদ দিয়ে। তাতে আমার দুই বান্ধবী যা লিখেছিল সেটা আমি বললে তুই হেঁ করে হেসে ফেলবি, সেটা পরে বলছি। কিন্তু এই মানসিকতাটা তো ফ্রাস্ট্রেশনের মানসিকতা নয়। মানে আমি তো ধরে নেব না যে তিনি আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারেননি বলে। এমন অনেক পুরুষ নারীরা আছে যারা আমার সঙ্গে যৌন ক্রীড়ায় লিপ্ত হতে পারে না বলে তাদের ফ্রাস্ট্রেশনগুলো উগড়োয়, সেটা বুঝতে পারি, কারণ আমি তো সুদর্শন এবং যথেষ্ট আবেদনময় একজন পুরুষ। সুতরাং সেটা আমি জানি, ওটার জন্য আমাকে আলাদা কোনো থার্ড পার্টি অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন নেই, ওটা আমি জানি। আমাকে কে কামনা করে, কার বাসনা, আমি সবটা আমি জানি। কিন্তু আমি ধরে নিচ্ছি সেই ফ্রাস্ট্রেশন নয়, কিন্তু তার কোনো একটা সামাজিক পরিস্থিতি আছে, হয়তো তাকে রেপড হতে হয়। আমি জানি না, আমরা জানি না। তুমি এত দূর অবধি ভাবছো, এটাও কিন্তু খুব আমি ভাবছি, অন্যরকম। আমি ভাবছি কারণ আমি এই ভাবনাটা অন্য লোকে ভাববে না বলে ভাবছি, কারণ আমাকে অন্তত ভাবতে হবে, কারণ আমার একটাই দায়বদ্ধতা আছে সঙ্গীতা, আমি অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। যতদিন জীবিত থাকবো ততদিন সেটা থাকবো, সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। এই কণ্ঠস্বরটা কবে থেকে ডিসাইড করলে যে এবার বলবো? হয়ে গেল, অর্গ্যানিক্যালি হয়ে গেল। সেটা কবে থেকে? দ্য লাস্ট 10 years
I've been the most vocal about my work. কিন্তু তার আগে আমরা তোমার ছোটবেলায় কথা বলছিলাম, যখন তুমি একটা শোন, ছোটবেলার কথাটার টিনেজটা সঙ্গে ক্রস করছো, হ্যাঁ, সেই সময়টায় দেখ, তুমি কোনো কথা বলতে না। না, ছোটবেলার কথা, টিনেজের বয়সের কথা আমি অনেকবার বলেছি সঙ্গীতা, আমি আর বলতে চাই না। আমি শুধু এইটুকু বলে একটা সাম আপ করে দিই তোকে। আমি যে খুব নীরব ছিলাম তা নয়, কিন্তু ভয় পেতাম, কারণ অনেকগুলো পরিস্থিতি ছিল আমার। কারণ আমি বুঝতাম যে একটা ছোট ছেলেকে যখন খেলতে নেওয়া হয় না, তখন তার মানসিক পরিস্থিতিটা কি হতে পারে সেটা না, আহ, সেটা, সেই দুর্বলতাটা নিয়ে আমি বাঁচতে চাইনি। ডেফিনেটলি। আমি তো দুর্বল নই। একদম না। আমার নমনীয়তা, আমার ভদ্রতা থেকে যদি কেউ দুর্বলতা মনে করে, সেটা তো তার সমস্যা। কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠার একটা জার্নি আছে, সেই অভিযাত্রাটা খুব সহজ ছিল না। কিন্তু আমি অনেকটা পেরোতে পেরেছিলাম, বিকজ আই হ্যাড এ ভেরি স্ট্রং মাদার। এটা খুব কম মানুষ পায়। আমার মা দুর্বল ছিলেন না। একটা অফ রিপিটেড কথা তোর সাথে এসব বলছি, যখন আমি ভয়ঙ্কর কষ্ট পেতাম, কেউ খেলতে নিত না, অনুষ্ঠান হচ্ছে পুজোর সময় বিল্ডিংয়ে, আমাকে নেওয়া হচ্ছে না, কষ্ট পেতাম, আমাকে মা একটা কথা বলেছিলেন, যেটা আজকের এই সময় দাঁড়িয়ে তোর সঙ্গে ইন্টারভিউ দিতে দিতেও আমার মনে হয়েছে। মিঠুন, তোমার জগৎটা অনেক বড়, ওটা গড়ে তোলো। কতটা দূরদর্শী ছিলেন তিনি সেই সময়ও দাঁড়িয়ে ওই সিচুয়েশনে। অ্যান্ড রিমেম্বার, শি ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড ফিল্ম অ্যাক্টর, যিনি ক্যারিয়ারটা গড়লেন না। আমি জানি না তুই জানিস কিনা, অন্তত তোকে বলি, জয় জয়ন্তী দেখেছিস? তাতে বাড়ির যে বড় মেয়ে, দ্যাটস মাই মাদার। জানি আমি এটা। বন পলাশির পদাবলিতে টিয়া, দ্যাটস মাই মাদার। কেন ছেড়ে দিলেন সবটা? ও সাংঘাতিক মনের জোর এবং ইচ্ছা শক্তি। ইট ওয়াজ এ চয়েস। আমি মাকে অনেক, তোমার মানে ইশক পর জোর নেই, ধর্মেন্দ্র সাধনা যে ছবির লিড, সেই ছবির সেকেন্ড লিড মাকে অফার করালো, বম্বে করলেন না? গেল না। না, আমি এখন বিয়ে করব, সংসার করব। উনি জানতেন ওনার কোনটা প্রায়োরিটি, না, নিজে এবং চুজ আমি, করেছেন। হ্যাঁ, চুজ করে নিল। আমি, আমার খুব জানতে ইচ্ছে করে, আমার মনে হয় মাকে একবার প্ল্যানচেটে ডেকে জিজ্ঞেস করি, আচ্ছা শোনো, সত্যি কোনো অভিমান হয়েছিল তোমার, কিছু হয়েছিল? কিন্তু মানুষটা তো এরকম ছিল না। শি মেড এ চয়েস। ইন্দোর সেন পিকনিক ছবির অফার নিয়ে এলো, মা ওপর থেকে নাকি কাপড় শুকোতে শুকোতে ইন্দোর সেনকে বলেছিল, বাড়িতে আসুন ইন্দোরদা, চা খাওয়াবো, ফিল্মের অফার দিলে করবো না কিন্তু। কি ভয়ঙ্কর চারিত্রিক দৃঢ়তা! তুমি পেয়েছো সেটা। আনন্দলোকের এক সাংবাদিক মাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, উত্তম সংখ্যা হবে, আপনি তো উত্তম কুমারের সঙ্গে মেকআপ রুম ব্যবহার করতেন কখনো কখনো, আপনার কোন কোন মহিলারা আসতো একটু যদি বলেন। তোমার মা একটা কথা বলেছিলেন, খুব মজার, আমি আ- খুব ভালো কচুর শাক দিয়ে, ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করতে পারি, কড়াইশুঁটির কচুরি করতে পারি, বাড়িতে আসেন খাওয়াবো, কিন্তু উত্তম মামা সম্পর্কে মুখ খুলবো না, ওনার সঙ্গে তো আমি শুতাম না, আমি তো উত্তম মামা বলে কথা বলতাম, তাই তার ব্যক্তিগত পরিসরের কথা আমি জানলেও তো আপনাকে বলবো না। তাহলে তোমার আজকের যে চারিত্রিক দৃঢ়তা পুরোটা কাকিমার থেকে আসা। হ্যাঁ, এমন অনেক ফিল্ম স্টার্স আছে যাদের গল্প বললে আমার বইটা বেস্ট সেলার হয়ে যেতে পারে, কিন্তু আমি তো সেরম বই লিখবো না, কারণ তারা আমার বন্ধু, তারা আমার কাছে ফিল্ম স্টার নয়।